একটি দেশ স্বাধীন হল, ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করল, চারদিকে বিজয়ের উল্লাস। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তে অনুপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী। কেন? তিনি কি ইচ্ছা করেই আসেননি, নাকি তাকে আসতে দেওয়া হয়নি? আর যদি তিনি আসতেই না পারেন, তাহলে কেন? ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন ভারতীয় বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। বাংলাদেশের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার, কিন্তু ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী। এই অনুপস্থিতি আজও ইতিহাসের অন্যতম আলোচিত প্রশ্ন। মোহাম্মদ আতাউল গনি ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে কর্নেল পদ থেকে অবসর নেওয়ার পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে আবার সামরিক দায়িত্বে ফিরিয়ে এনে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক করা হয়। স্বাধীনতার পর তাকে জেনারেল পদে উন্নীত করা হয়। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক সহযোগিতা করেছিল। এটি ইতিহাসের প্রতিষ্ঠিত বাস্তবতা। তবে প্রশ্ন উঠেছে, বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাংলাদেশের নিজস্ব সামরিক নেতৃত্ব কেন সামনে ছিল না? একটি প্রচলিত ব্যাখ্যা হল, সেদিন জেনারেল ওসমানী ঢাকায় পৌঁছাতে পারেননি। বিভিন্ন বর্ণনায় বলা হয় তিনি সিলেট থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধের চিকিৎসক ও সংগঠক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পথে হেলিকপ্টারটি ভূমি থেকে গুলিবর্ষণের শিকার হলে সেটিকে জরুরি অবতরণ করতে হয়। ফলে ওসমানী আর ঢাকায় পৌঁছাতে পারেননি। কিন্তু এখানেই নতুন প্রশ্ন। সিলেট ১৪ ডিসেম্বরই শত্রুমুক্ত হয়েছিল। তাহলে ২ দিন পর মুক্তাঞ্চল থেকে ঢাকার পথে যাওয়া একটি হেলিকপ্টারে কারা গুলি চালিয়েছিল? ঘটনাটির সব তথ্য আজও কি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত? ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে, তখন সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করার কথা ছিল জেনারেল ওসমানী। কিন্তু স্বাক্ষর তো দূরের কথা, তিনি অনুষ্ঠানে উপস্থিতই ছিলেন না। তার পরিবর্তে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তার সেকেন্ড ইন কমান্ড গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। তবে তার উপস্থিতিটাও ছিল নামমাত্র, এক কোণায় দাঁড়িয়েছিলেন তিনি। অনেক বিশ্লেষকের মতে এমন করার প্রধান কারণ ছিল এই পুরো যুদ্ধটাকে ভারতের নিজেদের দাবি করা, যার প্রমাণ পাওয়া যায় আত্মসমর্পণের দলিলেও। আত্মসমর্পণের দলিলে মোট ৩টি অনুচ্ছেদ ছিল, যার প্রথমটিতে লেখা ছিল পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে, যদিও লেখার কথা ছিল মুক্তিবাহিনী বা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয় দলিলে স্বাক্ষর করা মাত্র পাকিস্তানি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার আওতায় চলে আসবে, যদিও উচিত ছিল যৌথ বাহিনীর আওতায় বা মুক্তিবাহিনীর আওতায় চলে আসা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই আত্মসমর্পণের দলিল একতরফাভাবে ভারত নিজেদের পক্ষে লেখে। এছাড়াও পরবর্তীতে বিভিন্ন সময় ভারতীয় সিনেমা বা রাজনৈতিক বক্তব্যে দাবি করা হয় ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে জন্ম নেয় বাংলাদেশ। ওসমানীর অনুপস্থিতিকে সরাসরি কোনো ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখানোর আগে প্রামাণ্য নথি, সামরিক রেকর্ড ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করা জরুরি। তারপরও প্রশ্নটি থেকেই যায়, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যদি ঢাকায় পৌঁছাতে পারতেন, তাহলে কি আত্মসমর্পণের দৃশ্যটি অন্যরকম হতো? বাংলাদেশের সামরিক নেতৃত্ব কি আরও দৃশ্যমানভাবে সেখানে উপস্থিত থাকত? জেনারেল ওসমানী শুধু একজন সেনা কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্বের অন্যতম প্রধান প্রতীক। তাই ১৬ ডিসেম্বরের সেই ঐতিহাসিক অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিছক একটি প্রোটোকলগত ঘটনা, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো বাস্তবতা? এই প্রশ্নের নিরপেক্ষ উত্তর খুঁজে বের করা আজও জরুরি। কারণ ইতিহাস শুধু বিজয়ের গল্প নয়, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো লুকিয়ে থাকে সেই প্রশ্নগুলোর মধ্যেই, যেগুলোর উত্তর আমরা এখনও পুরোপুরি জানি না।